হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। গত ভিডিওতে আমরা এই লাস্ট ডাচেসের সামার নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা থিম নিয়ে আলোচনা করব। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিও দেখো, তাহলে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। চলো এখন শুরু করা যাক। প্রথমেই আসি অবজেক্টিফিকেশন অফ ওমেন। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেসের একটি প্রধান থিম হলো নারীদের বস্তুনিষ্ঠা হিসেবে দেখা। কবিতাটি তার প্রাক্তন স্ত্রী ডাচেসের প্রতি ডিউকের মনোভাবকে দখল এবং নিয়ন্ত্রণের বস্তু হিসেবে চিত্রিত করেছে। তিনি তাকে একটি বস্তু হিসেবে দেখেন যা তিনি অন্যদের কাছে তার সম্পদ এবং ক্ষমতা প্রদর্শন করতে ব্যবহার করতে পারেন। তার মর্যাদা এবং খ্যাতির প্রতি ডিউকের আক্রমণ প্রতিফলিত হয় যেভাবে তিনি ডাচেস সম্পর্কে কথা বলেন। তাকে এমন একটি সম্পত্তি হিসেবে বর্ণনা করেন যা তিনি তার ইচ্ছামতো নিষ্পত্তি অর্থাৎ শেষ করতে পারেন। পুরো কবিতা জুড়ে ডিউক ডাচেসকে এমন একটি বস্তু হিসেবে বর্ণনা করেছেন যা তিনি নিয়ন্ত্রণ করতে এবং পরিচালনা করতে পারেন। তিনি ডাচেসের আচরণ সম্পর্কে অভিযোগ করেছেন, বলেছেন যে তিনি খুব সহজেই সন্তুষ্ট অর্থাৎ তার স্ত্রী সহজেই আনন্দ পেতেন এবং অন্যান্য লোকদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন। তিনি পরামর্শ দেন যে তিনি খুব ফ্লার্টারি ছিলেন, অর্থাৎ ফ্লার্ট করে না মানুষ, আমরা একজনকে ফ্লার্ট করি, এরকম ফ্লার্টারি তার স্ত্রীকে এভাবে তিনি প্রদর্শন করছেন ছিলেন এবং তার আচরণ তার মর্যাদার একজন মহিলার জন্য বা মর্যাদাপূর্ণ একজন মহিলার জন্য অনুপযুক্ত ছিল। মানে একজন ডাচেসের ওয়াইফ তো এমন হতে পারে না, তার মর্যাদা আরো উপরে হবে। এইভাবে ডাচেসকে আপত্তি জানিয়ে ডিউক তাকে হত্যা করার সিদ্ধান্তকে ন্যায্যতা দেয়। ডিউক যেভাবে ডাচেসের পেইন্টিং সম্পর্কে কথা বলেছেন তার দ্বারা নারীর বস্তুনিষ্ঠার থিমটি আরো শক্তিশালী হয়েছে। তিনি পেইন্টিংটিকে শিল্পের একটি কাজ হিসেবে বর্ণনা করেছেন যা ডাচেসের সারমর্মকে ধারণ করে এবং তাকে তার স্মৃতিকে জীবিত রাখতে দেয়। তিনি পেইন্টিংটিকে বাস্তব নারীর বিকল্প হিসেবে দেখেন, তাকে একটি দ্বিমাত্রিক চিত্রে পরিণত করে যা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি খুশি হিসেবে প্রদর্শন করতে পারেন। অর্থাৎ এই চিত্ররূপী অনেক দাম আছে যা কি ডাচেসেরও কোনো দাম নেই। তার মানে সে কি পেইন্টিংটাকে খুব মূল্যায়ন করছে, কিন্তু সে কি ডাচেসকে তার মতো মূল্যায়ন করছে? সেরকম করছে না। অর্থাৎ এই পেইন্টিং এরও দাম এত বেশি কিন্তু ডাচেসেরও কি সেই দাম নেই। যে পেইন্টিং করেছে তারও দাম আছে, এই পেইন্টিং এর মধ্যে যে আঁকা মানুষটিরও দাম আছে, কিন্তু বাস্তব চিত্রের মানুষ কোনোই দাম নেই। সামগ্রিকভাবে মাই লাস্ট ডাচেস নারীদেরকে বস্তু এবং সম্পত্তি হিসেবে বিবেচনা করার বিপজ্জনক পরিণতি তুলে ধরে। নিয়ন্ত্রণ এবং ক্ষমতার প্রতি ডিউকের আবেশ শেষ পর্যন্ত ডাচেসের মৃত্যুর দিকে নিয়ে যায়, যা নারীকে উদ্দেশ্যমূলক করার ধ্বংসাত্মক ভাবকে তুলে ধরে। কবিতাটি একটি সতর্কমূলক গল্প হিসেবেও কাজ করে, পাঠকদের দুর্বৃত্ততার বিপদ এবং নারীদের সমান হিসেবে আচরণ করার গুরুত্ব সম্পর্কেও এখানে সতর্ক করে। এখন চলো দেখি প্রাইড অ্যান্ড জেলাসি নিয়ে। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতায় গর্ব এবং ঈর্ষার বিষয়বস্তু একটি তাৎপর্যপূর্ণ অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। পুরো কবিতায় যদি তোমরা দেখতে পাও খুবই জেলাস কাজ করে, যে তার স্ত্রী কেন অন্য কারোর সাথে কথা বলবে, কেন অন্য কারোর সাথে হাসবে। এখানে কিন্তু প্রচুর জেলাসের একটা কাজ করে এবং তার অহংকারও প্রচুর কাজ করে, যে তার একজন রাজার ওয়াইফ তো এমন হতে পারে না। আসলে দেখি ডিউককে একটি চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে যে তার সামাজিক অবস্থান, সম্পদ এবং সম্পত্তির জন্য অত্যন্ত গর্বিত। যে কেউ তার ক্ষমতা কেড়ে নিতে পারে বা তার অবস্থানের হুমকি দিতে পারে তার প্রতিও কিন্তু তিনি ঈর্ষান্বিত। এই গর্ব এবং ঈর্ষা তার প্রাক্তন স্ত্রী ডাচেস সম্পর্কে তিনি যেভাবে কথা বলেছেন তাতে স্পষ্ট হয়। ডিউকের গর্ব স্পষ্ট হয় যেভাবে তিনি তার প্রয়াত স্ত্রীর প্রতিকৃতি বর্ণনা করেছেন যা তিনি পর্দার আড়ালে রেখেছেন। তিনি পেইন্টিং সম্পর্কে এমন ভাবে কথা বলেছেন যেন
এটি একটি মূল্যবান সম্পদ। এর শিল্পীর দক্ষতা এবং এটি তৈরিতে ব্যবহৃত ব্যয়বহুল উপকরণ নিয়ে তিনি গর্ব করেন। তাও কিন্তু তার স্ত্রীকে নিয়ে তিনি একবারও গর্ব করেননি। সব গর্ব কিন্তু অন্য কিছুর উপর। তিনি খুবই গর্বিত যে তিনি শিল্পের এত চমৎকার কাজের অধিকারী। অর্থাৎ কি, তার স্ত্রী যে এমন চমৎকার ছবির অধিকারী হতে পেরেছে, সেটাই যেন তার স্ত্রীর গর্ব হওয়ার কথা। অন্য কিছুর প্রতি যেন তার স্ত্রীর কোনো মোহ থাকা যাবে না। যাই হোক, ডিউকের গর্ব তার পতন, কারণ তিনি তার স্ত্রীর অন্য কারো দ্বারা প্রশংসিত হওয়ার চিন্তা সহ্য করতে পারেন না। সে যেভাবে অন্য লোকদের দিকে তাকায়, সে ঈর্ষান্বিত হয়, হিংসা হয়, এবং সে সন্দেহ করে যে সে তার প্রতি অবিশ্বস্ত হতে পারে। অর্থাৎ এই ওয়াইফ তার যে কোনো সময় চলে যেতে পারে, সে কি তারপর অবিশ্বাস থাকে। এই ঈর্ষা তাকে শেষ পর্যন্ত তাকে হত্যা করার দিকে নিয়ে যায়, কারণ সে তার অন্য কারোর সাথে থাকার চিন্তা সহ্য করতে পারে না। অবশেষে আমরা দেখতে পাই মাই লাস্ট ডাচেস এ গর্ব এবং ঈর্ষার থিম একটি শক্তিশালী, যা ডিউকের চরিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তার সম্পত্তি এবং তার সামাজিক অবস্থানের প্রতি তার গর্ব তার পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ। মানে তিনি যে রাজা তার একটা অংশ আর কি। তবে এটি তার ঈর্ষার মূল এবং শেষ পর্যন্ত তার পতনের দিকেই নিয়ে যায়। আশা করি তোমরা থিমগুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।